আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। লাস্ট ক্লাসে আমরা বাজেট লাইন নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা একটু বাজেট লাইন সম্পর্কে হালকা একটু ডিরেকশন দিয়ে আমরা একটু সামনের দিকে যাব। বাজেট লাইন, হোয়াট ইজ বাজেট লাইন? আমরা যদি বাজেট লাইন নিয়ে কথা বলতে চাই তাহলে আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে একটা মানুষের বা একটা কনজিউমারের যেই মানি ইনকাম হয় সেই মানি ইনকামের স্বাভাবিকভাবে তার ফিক্স থাকে। এই ফিক্সড মানি ইনকামকে যখন আমরা দুটো প্রোডাক্টের প্রাইজের মধ্যে অ্যালোকেট করব, তখন যেই কার্ভটা তৈরি হবে বা যে লাইনটা দিয়ে তার মানি ইনকামটাকে শো করানো হবে তখন সেটাকে আমরা বলবো বাজেট লাইন। ফর এক্সাম্পল, একটা মানুষের মানি ইনকাম হচ্ছে $12, গুড এক্স এর দাম হচ্ছে $2 আর গুড ওয়াই এর দাম হচ্ছে $1। তাহলে যদি কনজিউমারটা তার ইনকামটাকে শো করে তাহলে ঠিক এইভাবে শো করতে পারবে। $12 হচ্ছে লোকটার ইনকাম। সো এই ইনকামটা দিয়ে সে যদি পুরোটাই গুড ওয়াই পারচেস করে তাহলে ওয়াইয়ের দাম হচ্ছে যেহেতু $1 করে, তাহলে সে ম্যাক্সিমাম 12টা ওয়াই পারচেস করতে পারবে। সেজন্য আমরা এদিকে ওয়াই বরাবর পয়েন্ট এতে 12টা ওয়াইকে দেখিয়েছি। অ্যাট দ্য সেম টাইম সে যদি ফর এক্সাম্পল এক্স গুডস পারচেস করে তাহলে এক্স এর দাম হচ্ছে $2 করে, তাহলে 12 হচ্ছে ইনকাম, তাকে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 6 হচ্ছে তার টোটাল কোয়ান্টিটি, অর্থাৎ সে তার ইনকাম দিয়ে ম্যাক্সিমাম 6টা এক্স গুডস পারচেস করতে পারে। হ্যাঁ, সে কম্বাইন্ড করেও পারচেস করতে পারে। কীরকমভাবে সে কম্বাইন করে পারচেস করতে পারে আমাদের টেবিলে দেওয়া আছে। পয়েন্ট এতে আমরা যেটা বলেছি, পয়েন্ট এতে হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে 6টা এক্স আর 0টা হচ্ছে আমাদের ওয়াই হবে। যদি আমাদের 5টা ওয়াই পারচেস করে তাহলে 5 মাল্টিপ্লাইড 2 ইজ ইকুয়াল টু $10। তার ইনকাম হচ্ছে টোটাল 12, এখান থেকে 10 বাদ দিলে আমাদের $2 এখনও আছে, এবং ওয়াই গুডসের একটার দাম হচ্ছে $1। দ্যাট মিনস দ্যাট সে দুটো ওয়াই পারচেস করতে পারবে, অর্থাৎ 5টা এক্স পারচেস করলে তার $10 চলে যাবে টোটাল ইনকাম থেকে, আর এই টোটাল ইনকামের থেকে $10 যাওয়ার পর তার হাতে থাকবে $2। এই $2 দিয়ে সে পারচেস করতে পারবে আরও দুটো ওয়াই গুডস। এরকমভাবে বিভিন্ন কম্বিনেশনে সে তার ইনকামটাকে দুটো গুডসের মধ্যে অ্যালোকেট করতে পারে। আর যেই লাইনটা এটাকে রিপ্রেজেন্ট করছে সেই লাইনটাকে আমরা স্বাভাবিকভাবে বলছি বাজেট লাইন। এই বাজেট লাইনের যে ম্যাক্সিমাম পয়েন্টগুলো আছে, যে বা বাজেট লাইনের যে কার্ভটা আছে, সেই কার্ভ দিয়ে আমরা স্বাভাবিকভাবে তার ইনকামটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন বা ফুল ইউটিলাইজেশন বলতে পারি। যদি ইনসাইডে কোনো পয়েন্ট থাকে তাহলে বুঝতে হবে তার বাজেট লাইন বা বাজেট ফুললি ইউটিলাইজড হয় নাই, তার ইনকামটা সে আনইউটিলাইজড অবস্থায় রয়েছে। বাজেট লাইন অনেক কারণেই চেঞ্জেস হয়ে যায়। সো এখন আমরা মেইনলি ফোকাস করব যে বাজেট লাইন কেন চেঞ্জেস হয়ে যায়। আমরা দেখেছি যে ইকোনমিকে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে মানি ইনকাম, একটা হচ্ছে রিয়াল ইনকাম। সো প্রথমে আমরা মানি ইনকাম এই জিনিসটা কি এবং এইটার কারণে যে বাজেট লাইন চেঞ্জেস হয়ে যায় সেটা আমরা একটু খেয়াল রাখবো। মানি ইনকাম হচ্ছে যে একটা মানুষ কোথাও জব করে বা বিজনেস করে যে পরিমাণ টাকাটুকু সে আর্ন করবে সেই আর্নটাকে আমরা বলছি মানি ইনকাম। সো এই মানি ইনকাম যদি চেঞ্জেস হয়ে যায় তাহলে বাজেট লাইন চেঞ্জেস হয়ে যাবে। আর কিভাবে চেঞ্জেস হবে সেটা আমরা আগে একটু দেখি। ফর এক্সাম্পল, ইনিশিয়ালি একটা মানুষের মানি ইনকাম ছিল বা কনজিউমারের মানি ইনকাম ছিল $12। প্রোডাক্ট এক্স এর দাম যদি $2 হয় তাহলে সে ম্যাক্সিমাম 6টা, ওয়াই এর দাম যদি $1 হয় তাহলে সে 12টা পারচেস করতে পারে। তাহলে এই কনসেপ্টে আমরা এইভাবে বলতে পারি, ফর এক্সাম্পল এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে ইনিশিয়াল বাজেট লাইন, যেটাকে আমরা এ বি নামেও বলতে পারি। যদি ঘটনাটা এমন ঘটে যে কনজিউমারের মানি ইনকাম বেড়ে গেছে, আর্নিংস বেড়ে গেছে, প্রোডাক্টের প্রাইস সেমই আছে, $2 আছে আর $1 আছে, তাহলে আমরা 24কে যদি 2 দিয়ে ডিভাইডেড করি তাহলে সে 12টা পারচেস করতে পারে। তার মানে হচ্ছে এখন সে পারচেস করতে পারবে আগের চেয়ে ডাবল। আর প্রোডাক্টের প্রাইস ওয়াইটাও যেহেতু সেম আছে তাহলে 1 দিয়ে যদি আমরা 24কে ডিভাইডেড করি তাহলে সে পারচেস করতে পারে 24।
তাহলে বাজেট লাইন আগের চেয়ে বেড়ে যাবে, দ্যাটস মিন দুটোর কোয়ান্টিটি বেড়ে গেছে, তাহলে আমরা বাজেট লাইন রাইট সাইডে বা আউটওয়ার্ডে শিফট করে যাবে, তাহলে আমরা প্যারালাল শিফট করে যাবে এটা, তাহলে আমাদের নতুন বাজেট লাইন হবে সিডি। যদি কনজিউমারের ফর এক্সাম্পল মানি ইনকাম কমে যায়, ফর এক্সাম্পল $6 হয়ে যায়, প্রোডাক্টের প্রাইস এক্স এর $2, ওয়াই এর $1 আছে, তাহলে সেই মোমেন্টে আমাদের যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এক্স সে পারচেস করতে পারবে 3 আর ওয়াই সে পারচেস করতে পারবে 6। তাহলে এই মোমেন্টে আমাদের বাজেট লাইনটা হবে, নতুন বাজেট লাইন ইনওয়ার্ডে শিফট করে যাবে, সেটা হচ্ছে ই আর এফ। তাহলে আমরা যেটা দেখলাম মানি ইনকাম যদি এটাও প্যারালাল শিফট করে যাবে, মানি ইনকাম যদি বেড়ে যায় তাহলে বাজেট লাইন আউটওয়ার্ডে শিফট করে যায়, মানি ইনকাম যদি ফল করে যায় বাজেট লাইন ইনওয়ার্ডে শিফট করে যায় বা লেফট সাইডে শিফট করে যায়। তবে অবশ্যই দুটো প্যারালাল শিফট হবে, প্যারালাল শিফট, রিমেম্বার ইট। এটাকে আমরা স্বাভাবিকভাবে যেটাকে বলতে পারি ইনকাম ফ্যাক্টর, ইনকামের কারণে স্বাভাবিকভাবে বাজেট লাইন শিফট করে গিয়েছে, এটাকে ইনকাম এফেক্টও বলা চলে। এবার আমরা প্রাইস এফেক্ট বা প্রাইস চেঞ্জের কারণেও বাজেট লাইন যে চেঞ্জেস হতে পারে সেটা আমরা একটু খেয়াল রাখবো, প্রাইস চেঞ্জেসের কারণে। ফর এক্সাম্পল প্রোডাক্টটা একটা মানুষের ইনিশিয়াল ইনকাম $12 ছিল, তিনটা স্টেজেই $12। ম্যাটারটা হয়েছে যে প্রথমে গুড এক্স এর দাম $2, তখন গুড এক্স পারচেস করতে পারছে 6 ইউনিট, ওয়াই এর দাম $1, তখন ওয়াই পারচেস করতে পারছে 12 ইউনিট। সো এই মোমেন্টে আমাদের ইনিশিয়াল বাজেট লাইন হচ্ছে এ বি, এই এ বিটা হচ্ছে আমাদের ইনিশিয়াল বাজেট লাইন। যখন গুড এক্স এর দাম ফল করে গেল, এক্স এর দাম $1 চলে আসলো, তাহলে এক্স এর ক্ষেত্রে আমাদের ম্যাটারটা হচ্ছে ইনকাম 12 ডিভাইডেড বাই 1, তাহলে এক্স এর কোয়ান্টিটি আগের চেয়ে বেড়ে যাবে, 12টা পারচেস করতে পারবে আগের চেয়ে ডাবল বা আগের চেয়ে বেশি। ঠিক আছে, তাহলে এক্স অর্থাৎ যেই প্রোডাক্টের দাম কমে যায় তখন সেটার কোয়ান্টিটি পারচেস করার ক্যাপাবিলিটি তার বেড়ে যায়, যদি বেড়ে যায় তাহলে বাজেট লাইন সেই দিকে আমাদের শিফট করে যায় বা সেই দিকে আগের চেয়ে বেড়ে যাবে। তাহলে এই মোমেন্টে আমাদের নতুন যেই বাজেট লাইনটা হবে সেটা আর ওয়াইয়ের যেহেতু দাম চেঞ্জেস হয়নি, আনচেঞ্জ ছিল, তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে আমাদের কোনো রকম মুভমেন্ট হবে না বা ওয়াইয়ের ক্ষেত্রে কোনো রকম শিফট হবে না, ওয়াই 12টা ছিল 12টাই আছে। তাহলে নতুন বাজেট লাইন হবে এসি, নতুন বাজেট লাইন হচ্ছে আমাদের এসি, অর্থাৎ যে গুডসের দাম ফল করে যায় সেই গুডসটা আগের চেয়ে বেশি পারচেস করতে পারে বা বেশি কেনার ক্যাপাবিলিটি থাকে, সেজন্য আমাদের নতুন বাজেট লাইন হয়েছে এসি। আর এখানে আমরা দেখলাম যে গুড এক্স এর দাম স্বাভাবিকভাবে বেড়ে গেছে, আগে ছিল $2 এখন হয়ে গেছে $4, তাহলে এক্স পারচেস করার ক্যাপাবিলিটি আগের চেয়ে কমে যাবে। 12কে যদি আমরা 4 দিয়ে ডিভাইডেড করি তাহলে এক্স পারচেস করার ক্যাপাবিলিটি হবে 3 ইউনিট, যেহেতু এক্স পারচেস আগের চেয়ে কম করতে পারছে, 3 ইউনিট করতে পারছে, তাহলে এক্সটা আমাদের স্বাভাবিকভাবে আগের চেয়ে ইনওয়ার্ডে শিফট করে যাবে, তাহলে নতুন বাজেট লাইন হবে আগের চেয়ে কমে যাওয়ার কারণে এডি, দ্যাটস মিন দ্যাট 3 ইউনিট। তাহলে এখান থেকে এই যে এফেক্ট আমরা পেলাম সেই এফেক্টের নাম হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে প্রাইস এফেক্ট। প্রাইস এফেক্টের কারণে যেই প্রাইসটা ফল করে যাবে সেই দিকে বাজেট লাইন শিফট করে যাবে অর্থাৎ বেড়ে যাবে, আর যেই প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করে যাবে সেই দিকে প্রোডাক্টের মানে বাজেট লাইনটা ইনওয়ার্ডের দিকে শিফট করে যাবে। যদি প্রোডাক্টের প্রাইস ফল করে যায় তাহলে বাজেট লাইন রাইট সাইডে শিফট করে যায়, রাইট সাইডে অর্থাৎ গুড এক্স এর দাম যদি ফল করে যায় তাহলে এক্স এর দিকে আরো বেড়ে যাবে, আর যদি এক্স এর দাম বেড়ে যায় তাহলে এক্স এর দিকে আরো ভেতরের দিকে ঢুকবে, ইনওয়ার্ডের দিকে চলে আসবে, দ্যাটস মিন দ্যাট আগের চেয়ে কম কোয়ান্টিটি পারচেস করতে পারবে। তাহলে এই যে এফেক্ট আমরা দেখলাম সেই এফেক্টের নাম হচ্ছে প্রাইস এফেক্ট। ওকে, একই রকম ভাবে আমরা যদি ওয়াইটাতেও শো করি তাহলে ওয়াই এরটাও একই রকম ভাবে, যদি দাম কমে যায় তাহলে ওয়াই এর পারচেস করার ক্যাপাবিলিটি বেড়ে যাবে, যদি দাম বেড়ে যায় তাহলে ওয়াই এর পারচেস করার ক্যাপাবিলিটি ফল করে যাবে। এখন আমরা দেখবো যে কনসিকুয়েন্স অফ চেঞ্জেস ইন বাজেট লাইন, এই বাজেট লাইনের চেঞ্জেস এর কি কি কনসিকুয়েন্স হতে পারে। তার আগে আমরা দুটো টপিক নিয়ে দেখবো, একটা হচ্ছে রিয়াল ইনকাম, একটা হচ্ছে রিলেটিভ প্রাইস। হোয়াট ইজ রিয়াল ইনকাম? রিয়াল ইনকাম জানার আগে আমরা মানি ইনকাম নিয়ে একটু কথা বলি। মানি ইনকাম আমরা একটু আগে দেখেছি, মানি ইনকাম হচ্ছে একটা প্রোডাক্ট পারচেস করা, একটা কনজিউমার তার টোটাল যে পরিমাণ টাকা আর্ন করে থাকে, ইনকাম করে থাকে, জব করে হোক বিজনেস করে হোক, সেই ইনকামের ডলার হোক, সেটা পাকিস্তানি রুপি হোক বাংলাদেশি টাকা হোক, যে টাকা আর্ন করবে সেটাকে আমরা স্বাভাবিকভাবে বলবো মানি ইনকাম। আর রিয়াল ইনকাম কি? রিয়াল ইনকাম হচ্ছে পারচেজিং পাওয়ার,
পারচেজিং পাওয়ার কি আসলে, অর্থাৎ মানি ইনকামটাকে যখন আমরা প্রোডাক্টের প্রাইস দিয়ে ডিভিশন করব, তখন এই যে মানি ইনকামটাকে প্রোডাক্টের প্রাইস দিয়ে ডিভিশন করা হচ্ছে, তখন সেটাকে আমরা বলে থাকি রিয়াল ইনকাম। দ্যাটস মিন দ্যাট পারচেজিং পাওয়ার। ফর এক্সাম্পল, একটা মানুষের ইনকাম $100, প্রোডাক্টের প্রাইস হচ্ছে $10, তাহলে তার পারচেজ করার ক্যাপাবিলিটি আছে 10 ইউনিটস অফ প্রোডাক্ট। ওকে, তাহলে এই মোমেন্টে তার ইনকাম $100 আছে। যদি প্রোডাক্টের প্রাইস কমে হয়ে যায় $5, তাহলে আমরা বলবো তার রিয়েল ইনকাম আগের চেয়ে বেড়ে গেল। দ্যাটস মিন দ্যাট তার রিয়েল ইনকাম হয়ে গেছে, ফর এক্সাম্পল তার রিয়েল ইনকামটা হয়ে যাবে স্বাভাবিকভাবে, রিয়েল ইনকাম হয়ে যাবে 20 ইউনিট। সো আমরা যদি পরের দিকে খেয়াল করি বা পরের দিকে লক্ষ্য করি, তাহলে আমাদের পরের যে টপিকটা, রিয়েল ইনকাম অ্যান্ড বাজেট লাইন। রিয়েল ইনকাম অ্যান্ড বাজেট লাইন, আমাদের এই টপিকটার দিকে যখন আমরা খেয়াল করব, সেটা হচ্ছে আমরা দেখি যে যদি গুড এক্স এর দাম, ইনিশিয়াল আমাদের বাজেট লাইন ছিল হচ্ছে এ বি, এটা হচ্ছে ইনিশিয়াল বাজেট লাইন, ঠিক আছে। এখন এই ইনিশিয়াল বাজেট লাইন, এটা হচ্ছে আমাদের প্রাইমারি অবস্থায় এ বি। যদি আমাদের প্রোডাক্টের প্রাইস, এক্স এর প্রাইস স্বাভাবিকভাবে ফল করে যায়, তাহলে আমাদের এক্স এর পারচেজিং পাওয়ারটা বা এক্স এর পারচেজিংটা বেড়ে যাবে, বা এক্স আমরা আগের চেয়ে বেশি কোয়ান্টিটি পাবো, তখন বি থেকে এটা ডিতে চলে যাবে। আর ওয়াই এর প্রাইস যদি ফল করে যায়, বেড়ে যায়, তাহলে ওয়াই আগের চেয়ে আমরা কম কম করে কিনতে পারবো। তাহলে ওয়াই এর ক্ষেত্রে আমাদের রিয়াল ইনকাম আগের চেয়ে ফল করে যাবে, তখন নতুন যে বাজেট লাইনটা হবে সেটা হচ্ছে সিডি। তাহলে আমরা বলতে পারছি যে যেই গুডস এর দাম বেড়ে যায়, সেই গুডস এর ক্ষেত্রে রিয়াল ইনকাম ফল করে যাচ্ছে, আর যে গুডস এর দাম কমে যাচ্ছে, সেই গুডস আগের চেয়ে বেশি পারচেস করতে পারছি, তার রিয়াল ইনকামটা আগের চেয়ে আমাদের বেড়ে যাচ্ছে। ওকে, এবার আমরা দেখবো অ্যাবসলিউট আর রিলেটিভ প্রাইস। অ্যাবসলিউট আর রিলেটিভ প্রাইসটা কি আসলে? হোয়াট ইজ অ্যাবসলিউট প্রাইস? সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে অ্যাবসলিউট প্রাইস হচ্ছে একটা প্রোডাক্টের গায়ে যেই প্রাইস বা যেই দামটা লেখা থাকে বা প্রিন্টেড করা থাকে, তখন সেটাকে ডলারে বা কি রুপিতে, টাকাতে, তখন সেটাকে আমরা বলে থাকি অ্যাবসলিউট প্রাইস। আর রিলেটিভ প্রাইস হচ্ছে একটা প্রোডাক্ট কনজাম্পশন করলে অন্য প্রোডাক্টের কতটুকু ছেড়ে দিতে হয়, তখন এই যে যতটুকু ছেড়ে দিতে হয়, তখন সেই টার্মটুকুকে বলা হয়ে থাকে রিলেটিভ প্রাইস বা অপরচুনিটি কস্টও বলতে পারি আমরা। ফর এক্সাম্পল, আমরা নিচের যে ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামের দিকে আমরা স্বাভাবিকভাবে খেয়াল করি। আমাদের স্বাভাবিকভাবে এই যে ডায়াগ্রামটা ছিল, এই ডায়াগ্রামের দিকে এক্স গুডস যদি কেউ কনজাম্পশন করে, এক্স গুডস, প্রথম ডায়াগ্রামের দিকে, প্রথম ডায়াগ্রাম, এক্স গুডস কনজাম্পশন করতে পারবে 6টা, আর ওয়াই গুডস কনজাম্পশন করতে পারবে 12টা। তাহলে একটা এক্স গুডস কনজাম্পশন করতে গেলে তাকে দুটো ওয়াই গুডস ছেড়ে দিতে হবে। তাহলে এই যে কম্প্যারিজন, এই কম্প্যারিজনটাকে আমরা বলছি স্বাভাবিকভাবে রিলেটিভ প্রাইস। তাহলে একটা এক্স গুডস কনজিউম করতে গেলে দুটো ওয়াই গুডস ছেড়ে দিতে হবে। অথবা এটাকে উল্টোভাবে বলা যায় যে ওয়াই গুডস 12টা আর এক্স গুডস হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে, এক্স গুডস এর পরিমাণ ছিল স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের 6টা। কেমন? এক্স গুডস এর যেই কোয়ান্টিটি ছিল, সেই এক্স গুডস এর কোয়ান্টিটি হচ্ছে আমাদের 6টা। তাহলে এই মোমেন্টে যদি আমরা একটা এক্স গুডস পারচেস করতে চাই, ঠিক আছে, একটা এক্স গুডস পারচেস করতে চাই, যদি আমাদেরকে ওইটা একটা এক্স গুডস পারচেস করতে চাই, তাহলে আমাদের স্বাভাবিকভাবে যে ঘটনাটা ঘটবে সেটা আমরা দুই পাশে 12 দিয়ে ডিভিশন করলাম। 12 দিয়ে ডিভিশন করলে তাহলে স্বাভাবিকভাবে 1 ওয়াই গুডস ইজ ইকুয়াল টু 0.5 এক্স গুডস, এই ক্যালকুলেশনটা চলে আসছে। তাহলে একটা ওয়াই গুডস এর অপরচুনিটি কস্ট হচ্ছে 0.5 এক্স গুড। তাহলে এইটাকে আমরা বলছি স্বাভাবিকভাবে রিলেটিভ প্রাইস। রিলেটিভ প্রাইস দ্যাট মিনস একটা ওয়াই গুড কনজাম্পশন করতে চাইলে 0.5 এক্স গুডস ছেড়ে দিতে হবে, বা 0.5 এক্স গুডস আমাকে স্বাভাবিকভাবে স্কিপ করে দিতে হবে। দ্যাট ওয়াজ মাই অপরচুনিটি কস্ট। সো দ্যাট ইজ কল্ড আমাদের রিলেটিভ প্রাইস। এখন যদি প্রোডাক্টের দাম কমে যায়, বেড়ে যায়, তাহলে এটার রেশিওটাও কিন্তু স্বাভাবিকভাবে মানে অ্যাডজাস্ট করতে হয়, বা এটা রেশিওটাও নতুন ভাবে চলে আসে। ফর এক্সাম্পল, এক্স গুডস এর দাম ফল করে গেল। ইনিশিয়ালি আমাদের রেশিও ছিল 2x 2y is to 1x গুডস।
অথবা 1y ইজ ইকুয়াল টু 0.5 এক্স গুডস। যদি এক্স গুডস এর দাম ফল করে যায় তাহলে আমরা যেটা দেখছি, ফল করে এমন কোয়ান্টিটিতে গেছে 12টা কনজাম্পশন করার ক্যাপাবিলিটিতে আছে। তাহলে এক্স গুডস 12, ওয়াই গুডস এর দাম আগের মতোই ছিল, সেখানে 12টা কিনতে পাচ্ছে। তাহলে আমরা দুই পাশে যদি 12 দিয়ে ডিভিশন করি তাহলে আমাদের রেজাল্ট আসছে 1:1। দ্যাটস মিন দ্যাট একটা ওয়াই কনজাম্পশন করলে বা একটা এক্স কনজাম্পশন করলে একটা ওয়াই ছেড়ে দিতে হবে, অথবা একটা ওয়াই কনজাম্পশন করলে একটা এক্স ছেড়ে দিতে হবে। তাহলে এই যে প্রাইসের স্বাভাবিকভাবে কমে গেলে তখন স্বাভাবিকভাবে এই যে রিলেটিভ প্রাইস সেটাও তখন একটা কমে আসে। আচ্ছা, বাজেট লাইন অনেকগুলো কারণেই শিফট করে যায়। এই শিফটের মধ্যে ভ্যারিয়েশন আছে, প্যারালাল শিফট আছে, দেন হচ্ছে পাইভোটাল শিফট আছে, নন প্যারালাল শিফট আছে, আর ইন্টারসেটিং শিফটও আছে। কেমন, আমরা এই প্রত্যেকটা শিফট গুলো নিয়ে একটু কথা বলবো। প্রথম যে শিফটটা ছিল সেটাকে আমরা বলছি স্বাভাবিকভাবে প্যারালাল শিফট। প্যারালাল শিফট মেইনলি দুটো কারণে ঘটতে পারে। একটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি ইনকাম এফেক্টের কারণে মেইনলি এটা ঘটে থাকে, মেইনলি, ঠিক আছে। আর যদি দুটো গুডস এর দাম সেম প্রপোর্শনেই চেঞ্জেস হয়, সেম প্রপোর্শনে দুটো গুডস এর দাম চেঞ্জেস হলো, তখনও স্বাভাবিকভাবে এটা প্যারালাল শিফট করতে পারে। আমরা একটু আগে দেখে এসেছি একটা মানুষের ইনকাম ছিল $12, সে স্বাভাবিকভাবে এক্স গুডস এর দাম $2 হলে সে 6টা কিনতে পাচ্ছে, আর ওয়াই গুডস এর দাম $1 হলে সে কিনতে পাচ্ছে হচ্ছে 12টা। এই ইনকামটা যদি স্বাভাবিকভাবে $24 হয়ে যায় তাহলে এক্স গুডস 12টা আর ওয়াই গুডস তার কেনার ক্যাপাবিলিটি থাকবে 24। তাহলে এই ক্ষেত্রে বাজেট লাইনটা প্যারালাল শিফট করে গেল, প্যারালাল শিফট করে গেছে। আর একটা কারণেও এটা প্যারালাল শিফট করতে পারে, দুটো প্রোডাক্টের দাম সেম প্রপোর্শনে চেঞ্জেস করে গেছে, কোনো ইনকামের চেঞ্জেস হয় নাই। তাহলে এটা কেমন ভাবে? ফর এক্সাম্পল, আমাদের ইনকাম $12 আছে, এক্স এর দাম $1 হয়েছে, ওয়াই এর দাম $0.5 হয়েছে। তাহলে এই মোমেন্টে এক্স এর কনজাম্পশন হবে 12 আর ওয়াই এর কনজাম্পশন হবে 24। তাহলে এই ক্ষেত্রে বাজেট লাইনটা আমাদের প্যারালাল শিফট করে যেতে পারে। আমরা সেকেন্ড যে রিজনটা দেখছি সেটা হচ্ছে আমাদের কনসিকুয়েন্সটা কি? কনসিকুয়েন্স হচ্ছে এই ক্ষেত্রে রিয়েল ইনকাম ইনক্রিজেস করে যাবে। রিয়েল ইনকাম আমরা একটু আগে দেখেছি, রিয়েল ইনকাম হচ্ছে যখন আমরা প্রোডাক্টের ইনকামকে প্রোডাক্টের প্রাইস দিয়ে ডিভিশন করব, যেই রেজাল্টটা পাই সেটাকে আমরা নর্মালি রিয়েল ইনকাম হিসাবে বলে থাকি। আর এখানে রিলেটিভ প্রাইস সেম থাকবে। কনসিকুয়েন্সেস হচ্ছে রিলেটিভ প্রাইস সেম থাকবে। রিলেটিভ প্রাইস হচ্ছে একটা এক্স যদি আমরা কনজাম্পশন করতে চাই আর একটা ওয়াই এর কতটুকু অংশ ছেড়ে দিতে হয় সেটাকে আমরা বলে থাকি রিলেটিভ প্রাইস। এবার হচ্ছে পাইভোটাল শিফট, অর্থাৎ যে কোনো এক সাইডে শিফট করে যাবে, হয় এক্স এর সাইডে অথবা ওয়াই এর সাইডে, যে কোনো এক সাইডে শিফট করে যাবে। তো এটা মেইনলি ঘটে থাকে প্রাইস এফেক্টের কারণে। প্রাইস এফেক্টের কারণে, অর্থাৎ কোনোটার প্রাইস ইনক্রিজ বা ডিক্রিজেস করে গেল, সেই মোমেন্টে এই ইম্প্যাক্টটা করতে পারে। যেমন আগেরটা রেফারেন্স টেনে যদি আমরা বলি, ইনকাম হচ্ছে ফর এক্সাম্পল আমাদের $12, সেই ইনকামটা প্রোডাক্টের দাম ছিল এক্স এর 2 আর ওয়াই এর দাম ছিল 1, তাহলে ইনিশিয়ালি 6 আর এদিকে 12। শুধুমাত্র এক্স এর দাম ফল করে গেল, ইনকাম সেম ছিল 1 আর আগেরটা যা ছিল তাই, তাহলে এই কনসিকুয়েন্সে শুধু এক্স এর পারচেজিং কোয়ান্টিটিটা বেশি হয়ে যাবে। তাহলে বাজেট লাইন শিফট করে গেল। এই ধরনের শিফটকে আমরা বলছি স্বাভাবিকভাবে আমাদের পাইভোটাল শিফট, যে কোনো এক সাইডে শিফট। উল্টো ঘটনাও ঘটতে পারে, যদি ওয়াই এর দাম ইনক্রিজ করে যায় তাহলে ওয়াই এর পারচেজিং ক্যাপাবিলিটি আগের চেয়ে ফল করে যাবে, তখন বাজেট লাইন হবে বিডি। এর কনসিকুয়েন্সেস হচ্ছে যার দাম ফল করে যাবে তার স্বাভাবিকভাবে আমরা যেটাকে বলতে পারি যে পারচেজিং যত বেশি হয়েছে তখন তার রিয়েল ইনকামটা আগের চেয়ে বেড়ে যাবে। রিয়েল ইনকাম তো মনে আছে, ইনকামটাকে যখন প্রাইস দিয়ে ডিভিশন করছি, দ্যাটস মিন কোয়ান্টিটি আগের চেয়ে বেশি কিনতে পারছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে স্বাভাবিকভাবে এক্স গুডস রিলেটিভলি চিপার হয়ে যাবে। যেহেতু এক্স গুডস আগে ম্যাটারটা ছিল এরকম 1x to y, মানে রিলেটিভ প্রাইস, এখন 1x is equal to 1y, তাহলে x goods is relatively cheaper right now। এখন আগের চেয়ে কম্পারেটিভলি সে চিপার হয়ে গেছে, তাহলে রিলেটিভলি চিপার।
দেন এগুলো কনসিকুয়েন্স। এমসিকিউতে এই ধরনের কোশ্চেন মাঝে মাঝে চলে আসে কনসিকুয়েন্স থেকে। নন প্যারালাল শিফট, নন প্যারালাল শিফট কখন ঘটে? নন প্যারালাল শিফট ঘটতে পারে যদি দুটো প্রোডাক্টের প্রাইসই চেঞ্জেস হয়ে যায়। দুটো প্রোডাক্টের প্রাইসই যদি চেঞ্জেস হয়ে যায় তখন স্বাভাবিকভাবে নন প্যারালাল শিফট ঘটতে পারে। নন প্যারালাল শিফট এই মোমেন্টে ঘটতে পারে, দুটো প্রোডাক্টের প্রাইস হয়তো বেড়ে গেল বা কমে গেল, এই ধরনের সিচুয়েশনে নন প্যারালাল শিফট ঘটে যায়। যেমন এক্স এর দাম বেড়ে গেল, ওয়াই এর দামও বেড়ে গেল, তখন সে মোমেন্টে আগের চেয়ে এটা ভেতরের সাইডে চলে আসবে, ঠিক আছে? তবে সেম প্রপোর্শনে বাড়েনি বা সেম প্রপোর্শনে কমেনি, তারা নিজেরা নিজেদের মতো বেড়েছে। ফর এক্সাম্পল, ইনিশিয়াল ইনকাম 12, এক্স এর দাম 2, ইনিশিয়াল ইনকাম 12, এক্স এর দাম ফর এক্সাম্পল আমাদের ছিল, ওয়াই এর দাম ছিল 1, তাহলে 6 আর এদিকে হচ্ছে 12, 6 আর এটাকে আমরা 12 ধরে নিতে পারি। এখন ঘটনাটা ঘটেছে যে ওয়াই এর দাম ফর এক্সাম্পল আমাদের ওয়াই এর দাম হয়েছে 0.75, 0.75 অথবা ওয়াই এর দাম হচ্ছে আমাদের ফল করে গিয়েছে, বাট সেম প্রপোর্শনে যায়নি। সেম প্রপোর্শনে যদি না যায় তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, একটা অ্যাকিউরেট ক্যালকুলেশন নেওয়ার জন্য। 12 ডিভাইডেড বাই 18 আমাদের হচ্ছে 0.66 করে এসেছে, অর্থাৎ এক্স এর দাম আমাদের 0.66 করে আসলে, এখন ওয়াই এর দাম, তাহলে ওয়াই কিনতে পারবে 18টা, আর যদি ইনকাম $12 থাকে, এক্স এর দাম ফল করে হয়ে গেল $1, তাহলে এক্স কিনতে পারবে হচ্ছে 12টা, অর্থাৎ এখানে এক্স 12টা আর ওয়াই হচ্ছে 18টা। দ্যাটস মিন দুটোই আগের চেয়ে কোয়ান্টিটি বেড়েছে, বাট পুরো প্যারালাল ভাবে বাড়ে নাই। তাহলে এই ক্ষেত্রে বাজেট লাইন শিফট করে গেল, তবে শিফটটা প্যারালাল শিফট হলো না। এর কনসিকুয়েন্সেস কি? এর কনসিকুয়েন্সেস হচ্ছে যদি প্রাইস ফল করে যায় তাহলে রিয়াল প্রাইস ইনক্রিজ করবে, ঠিক আছে? যদি প্রাইস ইনক্রিজ করে যায় তাহলে রিয়াল প্রাইস ফল করে যাবে, ঠিক আছে? আর এক্স গুডস চিপার হয়ে যাবে, রিলেটিভলি চিপার হয়ে যাবে, ঠিক আছে? কখন? যদি এক্স গুডস এর প্রাইস আগের চেয়ে বেশি ফল করে যায় ওয়াই এর চেয়ে। ওয়াই এরটাও ফল করেছে, এক্স এরটাও ফল করেছে, বাট এক্স এরটা যদি বেশি ফল করে যায় তখন স্বাভাবিকভাবে, যেমন 2 থেকে 1 বেশি ফল করে গেছে, তাহলে এক্স এরটা যদি বেশি ফল করে যায় সেম প্রপোর্শনে না, পার্সেন্টেজ আকারে যদি আমরা বলি, এখানে 100% ফল করে গেছে, এখানে কিছু কম ফল করে গেছে, 50 কিছু কম ফল করে গেছে ওয়াইডটা, তাহলে এরকম সেম প্রপোর্শনে যদি ফল না করে যায় তাহলে স্বাভাবিকভাবে যেটা আমরা বলতে পারি এই কার্ভটা হয়েছে, সেজন্য আমরা বলবো যে যার দাম বেশি ফল করবে সে রিলেটিভলি চিপার হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমাদের ইন্টারসেটিং শিফট। ইন্টারসেটিং শিফট হচ্ছে একটার দাম ফল করেছে আর আরেকটার দাম স্বাভাবিকভাবে বেড়ে গেছে, একটার দাম ফল করে গেছে আর একটার দাম বেড়ে গেছে, তখন সেটাকে আমরা বলছি ইন্টারসেটিং শিফট। তাহলে কোনটার দাম ফল করে গেছে? এক্স এর দাম যদি ফল করে যায় তাহলে এক্স আগের চেয়ে বেশি কোয়ান্টিটি কিনতে পারবে, আর ওয়াই এর দাম যদি বেড়ে যায় তাহলে ওয়াই আগের চেয়ে কম কোয়ান্টিটি কিনতে পারবে। তাহলে এক্ষেত্রে এক্স এর দাম ফল করে গিয়েছে আর ওয়াই এর দাম ইনক্রিজ করে গিয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়াই স্বাভাবিকভাবে প্রাইস অফ ওয়াই ইনক্রিজড এবং মানি ইনকাম বোথ ইনক্রিজড, ঠিক আছে? প্রাইস অফ ওয়াই বেড়ে গেছে, তার মানে আমাদের স্বাভাবিকভাবে প্রাইস অফ ওয়াই আগের চেয়ে স্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, অথবা ইনকাম বেড়ে গেছে, ঠিক আছে? ইনকাম বেড়ে গেছে, সেই মোমেন্টে এক্স এর দাম সেম ছিল, ওয়াই এর দামও বেড়ে গেছে, তাহলেও এই ঘটনাটা ঘটতে পারে, ঠিক আছে? তাহলেও এই ঘটনাটা ঘটতে পারে। সেই ঘটনাটা কিরকম? ফর এক্সাম্পল, আগে $12, $2 হচ্ছে এক্স এর দাম, $12 আর ওয়াই এর দাম হচ্ছে 1 ইউনিট, তাহলে এখানে 6 আর এখানে হচ্ছে 12, ঠিক আছে? তাহলে আমরা খেয়াল করি, আমরা কথাটা কি বলেছিলাম? মানি ইনকাম বেড়ে গেছে, তাহলে এখানে 12 এর জায়গায় আমরা 24 লিখলাম। আচ্ছা, এবার চলে আসি, এখানে 12 এর জায়গায় আমরা 24 লিখলাম, তাহলে এখানে রেজাল্ট আসবে হচ্ছে 12। হ্যাঁ, তাহলে এক্স এর এখানে চলে এসেছে, তাহলে এখানে তো 24 আসার কথা, কেমন? কিন্তু ঘটনাটা এমন ঘটেছে এখানে ওয়াই এর দাম আরো বেশি বেড়ে গেল, তাহলে এখানে আমাদের রেজাল্ট আসলো 12 না এসে বরং আগের চেয়ে কমে গেল, 6 চলে এসেছে। তাহলে দ্যাটস দ্য রিজন, যেটা বলেছিলাম, মানি ইনকামও বেড়ে গেছে, ওয়াই এর দামের কোনো চেঞ্জেস হয়নি, অ্যাট দ্য সেম টাইম
সরি এক্স এর দামের কোনো চেঞ্জেস হয়নি, অ্যাট দ্য সেম টাইম ওয়াই এর দাম বেড়ে গেছে, তখনও এই ঘটনাটা ঘটতে পারে, অর্থাৎ ইন্টারসেটিং শিফট হতে পারে। তাহলে এর কনসিকুয়েন্স কি? এর কনসিকুয়েন্স হচ্ছে যার দাম কমে যাবে তার রিয়াল ইনকাম ইনক্রিজড হয়ে যাবে, ঠিক আছে? আর ওয়াই গুডসটা বিকাম রিলেটিভলি চিপার হয়ে যাবে, কারণ আগের চেয়ে কম ইউনিট এক্সটা আগের চেয়ে রিলেটিভলি চিপার হয়ে যাবে, কারণ এক্স কম আগে যা দিয়ে ওয়াই নিতাম তার চেয়ে এখন কম দিয়ে আমাদেরকে ওয়াই নিতে পারছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। হোয়াট ইজ ইনডিফারেন্স কার্ভ? ইনডিফারেন্স কার্ভ হচ্ছে যখন একটা কনজিউমার দুটো গুডস এর কনজাম্পশন করে টোটাল ইউটিলিটি সেম রাখবে, কোন রকম টোটাল ইউটিলিটি চেঞ্জেস হবে না, ঠিক আছে? বিভিন্ন কম্বিনেশনে দুটো গুডস এর কনজাম্পশনের মাধ্যমে যখন তার টোটাল ইউটিলিটি সেম থাকবে, তখন সেই ধরনের কার্ভটাকে আমরা বলতে পারি ইনডিফারেন্স কার্ভ। ফর এক্সাম্পল, গুড এক্স আর গুড ওয়াই, এক্সটাকে আমরা কফি ধরে নিতে পারি, ওয়াইটাকে আমরা ফর এক্সাম্পল বিস্কিটও ধরে নিতে পারি। 15টা বিস্কিট আর 1 কাপ কফি খেলে একটা মানুষের যে ইউটিলিটি থাকে সেটা 100। সে যদি ফর এক্সাম্পল 10টা বিস্কিট, কেমন, 10টা বিস্কিট আর 2 কাপ কফি খাইলো, তখনও তার টোটাল ইউটিলিটি 100। কেমন? এরকম ভাবে বিভিন্ন পয়েন্টে স্বাভাবিকভাবে দুটো গুডস এর কনজাম্পশন করে যখন টোটাল ইউটিলিটি সেম রাখা যায়, যেমন টি শার্ট আর প্যান্ট হতে পারে পারচেস করে, অথবা ফর এক্সাম্পল বার্গার আর স্যান্ডউইচ পারচেজের মাধ্যমে, অর্থাৎ দুটো গুডস এর কোনোটার কনজাম্পশন বাড়িয়ে কমিয়ে যেই পয়েন্টগুলো দিয়ে টোটাল ইউটিলিটি সেম রাখা যায়, তখন সেই কার্ভটাকে আমরা বলে থাকি ইনডিফারেন্স কার্ভ। এটাকে শর্টকাটে আইসি কার্ভও বলা চলে, ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভের স্বাভাবিকভাবে কিছু আমাদের কিছু অ্যাজাম্পশন মেনে নিয়ে কাজ করতে হয়। এটা একটা ডাউনওয়ার্ড নেগেটিভ স্লপ হিসেবে দেখানো হয়। যখন কোনো একটা কনজাম্পশন বেড়ে যাবে তখন অন্যটার কনজাম্পশন কমে যাবে, ঠিক আছে? আর এটাকে বলেছে স্বাভাবিকভাবে দিস কার্ভ কনভেক্স টু দ্য অরিজিন, অর্থাৎ আমাদের স্বাভাবিকভাবে মার্জিনাল ইউটিলিটি এখানে কাজ করবে। মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, অর্থাৎ যখন স্বাভাবিকভাবে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন এখানে আমাদের কাজ করবে, অর্থাৎ ওয়াই এর চেঞ্জেস এক্স এর চেঞ্জেস এখানে একটা ইম্প্যাক্ট ফেলে থাকে। কেমন? অর্থাৎ ওয়াই যতটুকু চেঞ্জেস হলো তার উপরে বেসিস করে, যেহেতু আমরা আমাদের মানে তোমার মানে যেটা বলছি যে স্যাটিসফ্যাকশন লেভেলটা এখানে কাজ করছে, তো ওয়াই এর যতটুকু চেঞ্জেস হলো সেই অংশটুকু এক্স এর চেঞ্জেস দ্বারা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। আচ্ছা, আরো একটা যেটা আছে সেটা হচ্ছে দুটো কার্ভ কখনোই একটাকে ইন্টারসেক্ট করবে না, এবং এটা ইনফিনিটি আকারে চলতে থাকবে। ইনফিনিটি আকারে দ্যাটস মিন দ্যাট এইটা একের পর এক চলতেই থাকবে কিন্তু ইন্টারসেক্ট করবে না, এরকম ভাবে চলতেই থাকবে কিন্তু ইন্টারসেক্ট করবে না, কেমন? এরকম ভাবে যেতেই থাকবে। তো এরকম আমাদের কিছু অ্যাজাম্পশন ছিল। তারপর হচ্ছে নো টু কার্ভ। ইনডিফারেন্স কার্ভের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা বলা হয়েছে যে ইন্টারসেক্ট করবে না, ঠিক আছে? একটা কার্ভ আরেকটা কার্ভকে ইন্টারসেক্ট করবে না। এখন আমাদের অর্ডিনাল অ্যাপ্রোচে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করতে হবে। একটা বাজেট লাইনে স্বাভাবিকভাবে লোকজন কোন পয়েন্টে পারচেস করতে কমফোর্টেবল ফিল করে থাকে, কোন পয়েন্টে। মনে রাখতে হবে ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইন যেই পয়েন্টে একজন আরেকজনকে ট্যানজেন্ট করে যায়, ঠিক আছে, ইন্টারসেক্ট না, ট্যানজেন্ট করে যাবে, এটা হচ্ছে আমাদের নর্মাল বাজেট লাইন ছিল। কেমন? এটা আমাদের বাজেট লাইন ছিল। কেমন? এটা আমাদের নর্মাল বাজেট লাইন, যেটা আমরা এখানে শো করেছি বাজেট লাইনটা। এই যে বাজেট লাইন, এই বাজেট লাইনটা ইনডিফারেন্স কার্ভকে ঠিক এই পয়েন্টে ট্যানজেন্ট করে গেছে। তাহলে এই ট্যানজেন্ট করা পয়েন্টটাতে যখন আমরা স্বাভাবিকভাবে এক্স এর বা ওয়াই এর কোয়ান্টিটি নিয়ে দেখব, তখন সেই কোয়ান্টিটিটাকে মেইনলি আমরা বলছি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। তাহলে কনজিউমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অর্ডিনাল অ্যাপ্রোচে কিভাবে বের করা হচ্ছে? ইনডিফারেন্স কার্ভ বাজেট লাইনকে যে পয়েন্টে ট্যানজেন্ট করে যাবে
সেই ট্যানজেন্ট পয়েন্টেই স্বাভাবিকভাবে কনজিউমাররা পারচেস করলে তাদের বাজেট লাইনের তাদের ইনকামের ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন লেভেল তারা অ্যাচিভ করতে পারবে। কারণ ইনডিফারেন্স কার্ভ বলেছে এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে একটা কনজিউমারের কনজাম্পশনের ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন লেভেল, আর বাজেট লাইনের হচ্ছে একটা মানুষের বাজেটের ম্যাক্সিমাম রিপ্রেজেন্টেশন। তাহলে ম্যাক্সিমাম রিপ্রেজেন্টেশন যখন বাজেট লাইন বুঝাচ্ছে তার সাথে যখন ইনডিফারেন্স কার্ভ ইন্টারসেক্ট করে যাচ্ছে, তখন আমরা বলতে পারছি যে এই পয়েন্ট এ তে যদি কেউ কনজাম্পশন করে তাহলে তার বাজেট দিয়ে সে তার স্যাটিসফ্যাকশন লেভেলকে ঠিক এই পয়েন্টেই সে ফুললি ইউটিলাইজ করতে পারবে, যদি সে গুড ওয়াই এবং এক্সটাকে এতটুকু কোয়ান্টিটির কনজাম্পশন করে থাকে, এক্স ও আর ওয়াই ও। তাহলে ইনডিফারেন্স কার্ভ। এবার আমরা দেখব ইনকাম কনজাম্পশন কার্ভ। সো হোয়াট ইজ ইনকাম কনজাম্পশন কার্ভ? ইনকাম কনজাম্পশন কার্ভ হচ্ছে স্বাভাবিকভাবে যখন এই বাজেট লাইন শিফট করে যায়, শিফট করা বাজেট লাইনটাকে যখন নতুন ইনডিফারেন্স কার্ভ নতুন পয়েন্টে ইন্টারসেক্ট করে যায়। ফর এক্সাম্পল, আমাদের ইনিশিয়াল বাজেট লাইন ছিল এ বি, আমাদের প্রথম ডায়াগ্রামটাতে ইনিশিয়াল বাজেট লাইন হচ্ছে এ বি, নতুন বাজেট লাইন হচ্ছে সি ডি। তাহলে প্রথম বাজেট লাইনকে ইনডিফারেন্স কার্ভ ইন্টারসেক্ট করে ট্যানজেন্ট করে গেল ই ও পয়েন্টে, তখন আমাদের গুড এক্স এর কনজাম্পশন এক্স ও, ওয়াই এর কনজাম্পশন ওয়াই ও। বাজেট লাইন শিফট করে গেল। বাজেট লাইন দুই কারণে শিফট করে যেতে পারে, আমরা দেখেছি, একটা হচ্ছে প্রাইস এফেক্টের কারণে, একটা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি ইনকাম এফেক্টের কারণে। তাহলে আমাদের এই যে প্রাইস এফেক্টের কারণে স্বাভাবিকভাবে বাজেট লাইন যে শিফট করে গেল অথবা ইনকাম এফেক্টের কারণে শিফট করে গেল, এখানে আমাদের মেইনলি ইনকাম এফেক্টটাই দেখানো হয়েছে প্রথম ডায়াগ্রামটাতে। ইনকাম বেড়ে যাওয়ার কারণে বাজেট লাইন প্যারালাল রাইট সাইডে শিফট করে গেছে, যেটা হচ্ছে নতুন বাজেট লাইন সিডি। তাহলে এই বাজেট লাইনটাকে ইনডিফারেন্স কার্ভ, দ্যাটস মিন স্যাটিসফ্যাকশন লেভেলের কার্ভটা ট্যানজেন্ট করে গেছে ইও পয়েন্টে। তাহলে ইও পয়েন্টে বোঝাচ্ছে এক্স গুডস এর কনজাম্পশন হবে x1 আর ওয়াই গুডস এর কনজাম্পশন হবে y1। তাহলে এখন দুটো পয়েন্ট, ঠিক আছে, আমরা যখন অ্যাড করে দিব ও আর E1, তখন আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি ইনকাম কনজাম্পশন কার্ভ। কেমন? আমি আবারও বলছি, ইনকাম কনজাম্পশন কার্ভটা কখন পাওয়া যায়? এখানে দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে ইনকাম কনজাম্পশন, একটা হচ্ছে পারচেজিং কনজাম্পশন কার্ভ, পারচেজ কনজাম্পশন কার্ভ। ইনকাম কনজাম্পশন কার্ভ হচ্ছে যখন ইনকাম বেড়ে যাওয়া বা কমে যাওয়ার কারণে বাজেট লাইন শিফট করে যায়। মনে রাখবে, ভালো করে খেয়াল রাখতে হবে, ইনকাম বেড়ে যাওয়া বা কমে যাওয়ার কারণে বাজেট লাইন শিফট করে যায়, আর নতুন বাজেট লাইনে নতুন ইনডিফারেন্স কার্ভ যখন আমরা নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করব, কেমন, তখন স্বাভাবিকভাবে এই দুটোকে প্লাস মানে ইন্ডিকেট করে যেই আমাদের কার্ভটা ড্র করা হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ইনকাম কনজাম্পশন কার্ভ। আচ্ছা, এখন এখানে কোশ্চেন আসতে পারে, স্যার এই কার্ভটা তো অন্য কারণেও শিফট করে যায়, প্রাইজের কারণেও। ফর এক্সাম্পল, এটা আমাদের ইনিশিয়াল বাজেট লাইন, কেমন, ইনিশিয়াল বাজেট লাইন। এই ইনিশিয়াল বাজেট লাইনকে, ডিয়ার অল অফ ইউ, আমরা একটু খেয়াল করি, এখানে হচ্ছে আমাদের ট্যানজেন্ট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে আইসিসি, ইনডিফারেন্স কার্ভ ও, এটা হচ্ছে আমাদের এ বি বাজেট লাইন। তাহলে এই পয়েন্টে ছিল আমাদের ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা হচ্ছে আমাদের E1, এটা হচ্ছে YO, এটা হচ্ছে XO, এটা হচ্ছে EO। এখন ঘটনাটা ঘটলো, আমাদের নতুন বাজেট লাইন আসলো এ সি। এই যে বাজেট লাইন পেলাম, এই বাজেট লাইনটা কি ইনকাম চেঞ্জেস এর কারণে? অ্যান্সার হবে না, এটা হচ্ছে প্রাইস চেঞ্জেস এর কারণে, প্রোডাক্টের প্রাইস আগের চেয়ে চিপার হয়ে যাওয়ার কারণে। তখন এই নতুন বাজেট লাইনটাকে নতুন একটা ইনডিফারেন্স কার্ভ ঠিক এই পয়েন্টে টাচ করে গেল বা ট্যানজেন্ট করে গেল। তাহলে এই মোমেন্টে আমাদের দুটোর কনজাম্পশন হচ্ছে ওয়াই এর হচ্ছে y1 আর এক্স এর হচ্ছে
x1, আর এই ট্যানজেন্ট পয়েন্টটাকে আমরা বলছি E1। তাহলে এই দুটো যখন আমরা এখন অ্যাড করে দিব, এই যে আমাদের ফর এক্সাম্পল এই দুটো অর্থাৎ EO থেকে E1, ঠিক আছে, EO থেকে E1 অ্যাড করে দিয়ে যেই আমাদের কার্ভ আসবে সেটাকে আমরা বলবো প্রাইস কনজাম্পশন কার্ভ, ঠিক আছে। আর এই যে আগেরটা ছিল সেটা হচ্ছে আমাদের ইনকাম কনজাম্পশন কার্ভ, অর্থাৎ ইনকাম চেঞ্জেস এর কারণে যখন বাজেট লাইনটা নতুন করে শিফট করে যাবে, বাজেট লাইনটা শিফট করে যাবে, এবং তখন স্বাভাবিকভাবে আমাদের নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে টাচ করে ওল্ড ইকুইলিব্রিয়াম পয়েন্টের সাথে যখন আমরা লিঙ্ক করে যে কার্ভটা পাবো, এটা একটা ট্রেন্ডে দেখানোর জন্য যে কি ঘটনাটা ঘটেছে, এক্সেটটা কতটুকু কমেছে বা বেড়েছে, এটা বোঝার জন্য এখান থেকে আমরা গুডস এর টাইপ বের করতে পারবো। একটা হচ্ছে নর্মাল গুডস, ইনফেরিয়ার গুডস আর গ্রিফেন গুডস, এগুলো আমরা স্বাভাবিকভাবে বের করতে পারবো। কেমন? তো এই যে টাইপগুলো বের করতে পারবো, এইটার জন্য আমাদের স্বাভাবিকভাবে লাগবে এটা। এখন আমরা স্বাভাবিকভাবে এবার আমাদের যেই নর্মাল গুড, তারপর হচ্ছে ইনফেরিয়র গুড, গ্রিফেন গুড, এগুলো বুঝবো। এটার জন্য আমাদের স্বাভাবিকভাবে কিছু এফেক্ট নিয়ে আগে একটু কাজ করতে হবে। আমরা অলরেডি সেই ডিসকাশনগুলো করেছি, তারপরে আমরা একটু আবার দেখবো যে আমাদের ডিসকাশনগুলো। প্রথমে দেখছি প্রাইস এফেক্ট বা রিয়াল প্রাইস এফেক্ট জিনিসটা কি। একটু আগে আমরা বলেছি প্রাইস এফেক্ট বা রিয়াল প্রাইস এফেক্ট। প্রাইস এফেক্ট হচ্ছে প্রাইস চেঞ্জেস এর কারণে স্বাভাবিকভাবে যেই এফেক্টটা আমাদের শো করানো হয়, তখন সেটাকে আমরা বলে থাকি প্রাইস এফেক্ট। বাজেট লাইনে যে এফেক্টটা শো করানো হয়, কেমন? এটাকে আমরা বলতে পারি যে চেঞ্জেস ইন দ্য প্রাইস এর কারণে আমাদের স্বাভাবিকভাবে যে ইম্প্যাক্ট পড়বে, তখন সেটাকে আমরা বলবো প্রাইস এফেক্ট। ফর এক্সাম্পল, আমাদের উপরে দেওয়া কার্ভে দেখাচ্ছে, স্বাভাবিকভাবে খেয়াল করে দেখি, একটা মানুষের ইনিশিয়ালি ইনকাম ছিল হচ্ছে $100, গুড এক্স এর দাম হচ্ছে $10, আর ওয়াই এর দাম হচ্ছে $10। কেমন? তাহলে যদি এক্স পারচেস করে, তাহলে এই বি পয়েন্টে যেটা আমরা দেখছি, সে 10টা, জাস্ট ইমাজিন 10টা ইউনিট এক্স পারচেস করতে পারে। আচ্ছা, সে যদি ওয়াই পারচেস করে, তাহলে পয়েন্ট এ তে, এই যে এই পয়েন্টে, কেমন, পয়েন্ট এ তে, কেমন, সে 10টা ওয়াই পারচেস করতে পারে, 10টা স্বাভাবিকভাবে খেয়াল করে দেখি ওয়াই পারচেস করতে পারে পয়েন্ট এ তে। কেমন? এখন ঘটনাটা বললো যে যদি কোনো কারণে এক্স এর দাম ফল করে যায়, কেমন, এক্স এর দাম ফর এক্সাম্পল ফল করে গেল, আচ্ছা সরি, এই মোমেন্টে যেটা হয়েছে ফল করে যাওয়ার আগের ঘটনা, এখন ট্যানজেন্ট যেটা ঘটেছে, ট্যানজেন্ট হচ্ছে আমরা যেটা দেখছি, এই ইনডিফারেন্স কার্ভ স্বাভাবিকভাবে বাজেট লাইন এ বি কে ট্যানজেন্ট করে গেছে ইও পয়েন্টে, তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তাহলে এই মোমেন্টে এক্স এর ওয়াই এর y1 আর এক্স এর হচ্ছে x1 পারচেস করছে, কেমন? এখন এক্স এর দাম যদি কোনো কারণে ফল করে যায়, এক্স এর দাম $5 হয়ে গেল, ওয়াই এর দাম সেম ছিল, তাহলে এই B1 ইউনিটে বা B1 পয়েন্টে সে এখন আগের চেয়ে বেশি বেশি করে এক্স এর পারচেস করতে পারবে। কেমন? আগের চেয়ে কতটা? তাহলে আগে যদি 10টা কিনতো, এখন সে কিনতে পারবে 20টা। তাহলে নতুন বাজেট লাইন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে AB1। তাহলে এই বাজেট লাইনকে প্রাইস চেঞ্জেস এর কারণে আমাদের স্বাভাবিকভাবে নতুন যে ইনডিফারেন্স কার্ভটা দেখলাম, সেই ইনডিফারেন্স কার্ভটাকে ট্যানজেন্ট করে যাবে ঠিক E2 পয়েন্টে। তাহলে এই যে E2 পয়েন্টে ট্যানজেন্ট করে গেল, তাহলে এইটাকে আমরা স্বাভাবিকভাবে এই দুটোকে যখন আমরা যখন পাচ্ছি, তখন দেখছি x2 এর এখানে ক্যাপাবিলিটি হচ্ছে x2, দ্যাটস মিন দ্যাট সে আগের চেয়ে বেশি বেশি করে এক্স গুড পারচেস করবে ইকুইলিব্রিয়াম পয়েন্টে, আর ওয়াই আগের চেয়ে কম কম করে পারচেস করবে। তাহলে এই যে যেই কোনো গুডস এর দাম কমে গেলে, তখন সেই গুডস এর দিকে আমাদের বাজেট লাইনটা শিফট করে যায় এবং তাকে ইনডিফারেন্স কার্ভ নতুন একটা পয়েন্টে ট্যানজেন্ট করে যায়। তাহলে এই ধরনের যে ইম্প্যাক্ট গুলো পাওয়া যায়, তখন সেটাকে আমরা বলছি প্রাইস এফেক্ট। দ্যাটস মিন রিয়াল প্রাইস অথবা প্রাইসের কারণে যদি বাজেট লাইন শিফট করে যায় রাইট সাইডে হোক, মানে পাইভোটাল শিফট করে যায়, তখন সেই ধরনের এফেক্টটাকে আমরা বলে থাকি রিয়াল প্রাইস এফেক্ট বা প্রাইস এফেক্ট।
আচ্ছা, এবার আমাদের পরের যেটা ছিল সেটা হচ্ছে আমরা যেটাকে বলতে পারি ইনকাম এফেক্ট। কনজিউমারদের রিয়াল ইনকাম ফল করে যাওয়া, এইটার কারণে স্বাভাবিকভাবে বাজেট লাইন যদি লেফট অথবা রাইট সাইডে শিফট করে যায়, একই এক্সাম্পলে আমরা স্বাভাবিকভাবে ইনকামটাকে বাড়িয়ে দেখিয়েছি। আগের এক্সাম্পলে ইনকাম ছিল $100, এখন আমরা ইনকামকে ধরেছি $200। তাহলে এই এই কারণে যদি স্বাভাবিকভাবে আমরা বাজেট লাইনের সাথে বাজেট লাইনটাকে শিফট করে দেখিয়ে দেই, বা এই প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের পারচেজের কোয়ান্টিটি কমে বা বেড়ে যায়, তখন সেই ধরনের ইফেক্টটাকে আমরা বলে থাকি ইনকাম এফেক্ট। আর আমরা আগে বলেছি ইনকাম এফেক্টের ট্যানজেন্ট পয়েন্টগুলো থেকে ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলো যখন এক করে যে কার্ভটা দেখানো হয়, তখন স্বাভাবিকভাবে ইনকাম কনজাম্পশন কার্ভ বলা হয় বা আইসিসি বলা হয়। আর পারচেজিং এফেক্ট থেকে, প্রাইস এফেক্ট থেকে যেই স্বাভাবিকভাবে আমরা কার্ভটা পাই, সেটাকে ইনকাম কনজাম্পশন না প্রাইস কনজাম্পশন কার্ভ বা রিয়াল প্রাইস কনজাম্পশন কার্ভ বা পিসিসি নামে আমরা বলে থাকি। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, ছোটখাটো জিনিসগুলো। লাস্ট, সাবস্টিটিউশন এফেক্ট। হোয়াট ইজ এ সাবস্টিটিউশন এফেক্ট? সাবস্টিটিউশন এফেক্টটা খুবই সোজা, আগেরটার মতোই। ম্যাটারটা হচ্ছে এমন যে, ফর এক্সাম্পল, এক্স প্রাইসের দাম ফল করে গেছে, তাহলে এক্স প্রোডাক্টের দাম ফল করে গেছে, এক্স এর দাম ফল করে গেছে। তাহলে এই মোমেন্টে স্বাভাবিকভাবেই এক্স গুডস এর জন্য বাজেট লাইন আগের চেয়ে বেড়ে গেল। তাহলে ম্যাটারটা হচ্ছে যে এরকম, এই ই ও পয়েন্টে আমাদের ম্যাটারটা ছিল এরকম যে $100 হচ্ছে বা $100 হচ্ছে টোটাল ইনকাম। এই $100 ক্ষেত্রে এক্স এর দামও ছিল $10, ওয়াই এর দামও ছিল $10। কেমন? তাহলে আমাদের এই ইকুইলিব্রিয়াম পয়েন্টে যেটা ছিল, এক্স হচ্ছে 5টা খাবে, ওয়াই 5টা, এক্স ও 5টা। তাহলে আমাদের স্বাভাবিকভাবে ম্যাটারটা গেল হচ্ছে যে আমাদের এই ক্ষেত্রে মাল্টিপ্লাই 5, তাহলে এদিকে হচ্ছে 50, এদিকে মাল্টিপ্লাই 5, তাহলে এদিকেও 50, অর্থাৎ আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট অর্থাৎ $100 কে আমরা, বাজেট লাইনকে আমরা দুটো গুডস এর মধ্যে সমানভাবে ভাগ করিয়ে দেখিয়েছি। এখন ঘটনাটা যেটা ঘটলো, এক্স গুডস এর দাম ফল করে গেলে স্বাভাবিকভাবেই নতুন বাজেট লাইন এ বি থেকে এ বি ওয়ানে চলে আসবে। কিন্তু এখন লোকটা যেটা বললো, তাহলে এক্স গুডস এর কোয়ান্টিটির কনজাম্পশনটাও বেড়ে যাওয়ার কথা। কিন্তু লোকটা যেটা করতে চাইলো যে না, বা মানুষটা যেটা করতে চাইলো বা কনজিউমার যেটা করলো, না, আমরা এক্স গুডস এর দাম 10 থেকে কমে 5-এ চলে আসছে, আর ওয়াই গুডস এর দাম 10ই আছে। কেমন? তাহলে ওয়াই গুডস আমরা 5টাই কনজাম্পশন করব, ঠিক আছে, ওয়াই গুডস 5টাই কনজাম্পশন করব, তাহলে এদিকে যাবে 50। এক্স গুডস এর দাম কমছে, কিন্তু তারপর আমি এক্স বেশি খাবো না, তাহলে আমাদের এক্স এর পরিমাণ চলে আসলো বা খরচ আসলো 25। তাহলে আমাদের টোটাল এক্সপেন্ডিচার হবে 75। তাহলে এই 75 এক্সপেন্ডিচারটাকে ধরে যখন আমরা স্বাভাবিকভাবে নতুন যেই প্রাইস এফেক্টের কারণে যে আমাদের বাজেট লাইনটা পেলাম, সেটা ছিল $100। কেমন? তাহলে আমরা এই মোমেন্টে যেটা করব, এই 75 এর এক্সপেন্ডিচারটাকে ধরে বা 75 এর ইনকামটাকে ধরে আমরা যদি নতুন বাজেট লাইন ড্র করি, যেটা কিনা ওল্ড ইনডিফারেন্স কার্ভকে ট্যানজেন্ট করে যাবে, অবশ্যই এ বি ওয়ানের প্যারালাল হয়ে, এই যে প্যারালাল হয়ে তাকে ট্যানজেন্ট করে যাবে। এই যে ডট ডট যে আমাদের স্বাভাবিকভাবে বাজেট লাইনটা ছিল, ঠিক আছে, এই যে ডট ডট যে বাজেট লাইনটা ছিল, ইনডিফারেন্স কার্ভকে ট্যানজেন্ট করে নতুন যে আমরা বাজেট লাইনটা দেখালাম, ঠিক আছে, তখন সেইটার কারণে আমাদের যেই ইম্প্যাক্টটা দেখানো হলো, সেটাকে আমরা বলছি স্বাভাবিকভাবে সাবস্টিটিউশন এফেক্ট। আর এই সাবস্টিটিউশন এফেক্টের কারণে নতুন ইনকামটাকে টার্গেট করে আমাদের ওল্ড ইনডিফারেন্স কার্ভকে যে পয়েন্টে আমাদের ট্যানজেন্ট করে যাবে, ওল্ড ইনডিফারেন্স কার্ভটাকে আমাদের যে পয়েন্টে ট্যানজেন্ট করে যাবে ডিয়ার ই2 পয়েন্টে, এখানে আমরা দেখছি এক্স এর গুডস এর কনজাম্পশন বেড়ে গেছে, ওয়াই এরটা আগের চেয়ে ফল করে গেছে। তাহলে এই যে এক্স এরটা কত ইউনিট বেড়ে যায়, ফর এক্সাম্পল এইটা ছিল 5 আর এখন হয়ে গেল ফর এক্সাম্পল 8 ইউনিট। তাহলে এখানে আমাদের 3 ইউনিট কনজাম্পশন বেড়ে গেল। তাহলে এই যে 3 ইউনিট কনজাম্পশন বেড়ে গেল, তখন সেটাকে আমরা বলবো সাবস্টিটিউশন এফেক্ট।
ওকে, সো আজকে আমাদের লাস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টোটাল এফেক্ট। টোটাল এফেক্ট বা যেটাকে আমরা প্রাইস এফেক্ট নামে বলতে পারি। তাহলে প্রাইস এফেক্ট আমাদের ইকোনমিক্স এর ফর্মুলা অনুসারে সাবস্টিটিউশন এফেক্ট প্লাস ইনকাম এফেক্ট, এই দুটো প্লাস করে দিলে যেই ইম্প্যাক্টটা পাওয়া যায় সেটাকে আমরা প্রাইস এফেক্ট বা টোটাল এফেক্ট বলতে পারি। ফর এক্সাম্পল, একটু আগে যেটা বলছিলাম, ইনিশিয়াল ইনকাম $100, এইটাকে ধরেই বাজেট লাইন করা হয়েছে এ বি। এই আমাদের বাজেট লাইন এ বি, কেমন? আচ্ছা, এক্স গুডস এর দাম ফল করে গেল, সেটা আমরা পরে দেখছি। আচ্ছা, ইনিশিয়াল বাজেট লাইনটাকে ইনডিফারেন্স কার্ভ ট্যানজেন্ট করে গেছে E1 পয়েন্টে। তাহলে আমাদের এখানে ইনিশিয়াল এক্স গুডস এর কনজাম্পশন ওয়াই গুডস এর কনজাম্পশন Y1, এক্স গুডস এর কনজাম্পশন হচ্ছে X1, কেমন? এখন এক্স গুডস এর দাম ফল করে গেল, তাহলে আমাদের নতুন বাজেট লাইন হবে এই মোমেন্টে A B1। এটা হচ্ছে আমাদের নতুন বাজেট লাইন। এই নতুন বাজেট লাইন কেন হলো? এক্স গুডস এর দাম ফল করে গেল। ওকে, তাহলে আমাদের এই মোমেন্টে নতুন যে ইনডিফারেন্স কার্ভ আছে সেই ইনডিফারেন্স কার্ভটাকে টাচ করে গেল বাট ট্যানজেন্ট করে গেল E2 পয়েন্টে বা ইকুইলিব্রিয়াম পয়েন্টে। তাহলে এই মোমেন্টে আমাদের এক্স গুডস এর কোয়ান্টিটি হচ্ছে X2। ধরে নেই, জাস্ট ইমাজিন, X1 সমান সমান হচ্ছে 10 আর X2 সমান সমান হচ্ছে 18। তাহলে প্রাইস এফেক্ট বা টোটাল এফেক্ট ইজ ইকুয়াল টু 18 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 8। 8 হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে টোটাল এফেক্ট বা প্রাইস এফেক্ট। আমরা বলেছিলাম যে এই প্রাইস চেঞ্জ হয়ে যাওয়া বাজেট লাইনটার উপরে বেসিস করে কিছু মানুষ আছে তার কনজাম্পশনটা ওল্ড ক্যাটাগরিতেই, অর্থাৎ তার কমে যাওয়া দামের উপরে বেসিস করে সে নতুন করে একটা বাজেট লাইন সেট করতে চায়, কেমন? সেটা আমরা আগের ক্যালকুলেশনে দেখিয়ে এসেছি কিভাবে সেটা করতে পারে, এখন আর ওটা নতুন করে দেখাচ্ছি না। তাহলে ওল্ডটার উপরে বেসিস করে সে যখন সেট করতে চায়, তাহলে আমাদের 75 ধরে নিই, জাস্ট ফর এক্সাম্পল 75, তাহলে এইটার আমাদের নতুন বাজেট লাইন হবে যেটা কিনা ওল্ড ইনডিফারেন্স কার্ভকে ট্যানজেন্ট করে প্যারালাল শিফট হয়ে AB1 এর প্যারালাল শিফট হয়ে যাবে এই ডট ডটেড লাইন, দ্যাটস মিন জেটি। এই যে জেটিটা গেল, কেমন? তাহলে স্বাভাবিকভাবে এই জেটিটা যে গেল, আমরা স্বাভাবিকভাবে বলেছি এই জেটির মাঝখানে আমাদের স্বাভাবিকভাবে খেয়াল করে দেখি ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম থেকে কোয়ান্টিটি থেকে এই যে জেটির আমাদের ইকুইলিব্রিয়াম E3, এতটুকু গ্যাপটাকে আমরা বলবো বা ইফেক্টটাকে বলবো সাবস্টিটিউশন এফেক্ট, কেমন? এই এফেক্টটাকে আমরা বলছি সাবস্টিটিউশন এফেক্ট। তাহলে এখানে আমরা এই X3 এর কোয়ান্টিটিটাকে ধরে নেই ফর এক্সাম্পল 15। তাহলে সাবস্টিটিউশন এফেক্টের রেজাল্ট কত? 15 মাইনাস 10 ইজ ইকুয়াল টু, রেজাল্ট আসে হচ্ছে আমাদের এখানে ফর এক্সাম্পল 5। তাহলে সাবস্টিটিউশন এফেক্টের রেজাল্ট হচ্ছে আমাদের এখানে রেজাল্ট আসবে, সাবস্টিটিউশন এফেক্টের রেজাল্ট হচ্ছে আমাদের 5। ওকে, আচ্ছা, এইবার ইনকাম এফেক্ট কোনটা? যে ইনকামটাকে যখন আমরা প্যারালাল শিফট করার মাধ্যমে, তাহলে আমাদের ইনিশিয়াল বাজেট লাইন হচ্ছে AB1 বা যেটা মানে আমাদের প্রাইস চেঞ্জেস হওয়ার পরের ইনকামটাকে ধরে করা হয়েছে, আর মানুষজন তার ডিজায়ার্ড বা ইনকামটাকে ধরে বা নতুন ইনকামটাকে ধরে স্বাভাবিকভাবে যে ডট ডটেড লাইন করা হলো, সেই দুটোর মাঝখানের যে ইম্প্যাক্ট, তখন সেটাকে আমরা বলছি ইনকাম এফেক্ট। তাহলে ইনকাম এফেক্ট আমাদের স্বাভাবিকভাবে এখানে হচ্ছে 15 থেকে 18 এর যে গ্যাপ, তাহলে 18 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 3। তাহলে আমাদের দেখি 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু 8। তাহলে আমাদের সাবস্টিটিউশন এফেক্ট 5, ইনকাম এফেক্ট 3, তাহলে আমাদের টোটাল এফেক্ট বা প্রাইস এফেক্ট ইজ ইকুয়াল টু 8। এই ছিল আমাদের আজকের এ পর্যন্ত ডিসকাশন। এটা একটু ভালো করে দেখতে হবে, আমরা আগামী দিনে এটার উপরে বেসিস করে পরবর্তী অংশটুকু আরো ডিটেলস ডিসকাস করব।
যে আজকে এই পর্যন্ত বুঝালাম, এই ভিডিওটুকু ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ইনফেরিয়ার গুডস, গ্রিফেন গুডস আর নর্মাল গুডস তেমনি বোঝা যাবে। আশা করি জিনিসগুলো সম্পর্কে বুঝতে কোনো রকম সমস্যা হবে না। তারপরেও কোনো প্রশ্ন থাকলে আমাকে আগামী ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে শুরুতেই। আজকে এই পর্যন্তই থাকলো। বেস্ট অফ লাক। হ্যাভ আ নাইস ডে। আসসালামু আলাইকুম টু ইউ এভরিওয়ান।